প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে পিআর পদ্ধতি বাস্তবায়ন জরুরি, চরমোনাই পীর। বর্তমানে দেশে ইসলামী শক্তিকে ক্ষমতায় আনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, এই সুযোগ কাজে লাগাতে পিআর পদ্ধতি বাস্তবায়ন জরুরি। ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রমিক সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর সুহরাবর্দী উদ্যানে শ্রমিক সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর একথা বলেন। ইসলামী আন্দোলনের আমির বলেন, দেশের গণতান্ত্রিক রাজনীতিতে সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। তিনি বলেন, বর্তমান সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিক নির্বাচনী পদ্ধতিতে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয় না। এর ফলে জাতীয় রাজনীতিতে বৈষম্য, অস্থিরতা ও অন্যায় প্রভাব বিস্তার পায়। জনগণের ভোটের অনুপাতে দলগুলোর মধ্যে আসন বণ্টনকেই গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত পদ্ধতি বলে মন্তব্য করেন চরমোনাই পীর। তিনি বলেন, এতে ভোটের মূল্য সংরক্ষিত থাকবে, ছোট ও নতুন রাজনৈতিক দলগুলো প্রতিনিধিত্বের সুযোগ পাবে, জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। সমাবেশে সৈয়দ রেজাউল করিম আরও বলেন, আমরা একটি ন্যায়ভিত্তিক, প্রতিনিধিত্বশীল, শান্তিপূর্ণ ও শ্রমিক বান্ধব রাজনৈতিক সংস্কৃতি চাই। সেই পথের একমাত্র সমাধান হল পিআর ভিত্তিক নির্বাচন। শ্রমিক বান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া কখনোই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেন সমাবেশের বিশেষ অতিথি ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফাইজুল করিম। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যেখানে মানুষ ও কুকুর খাদ্যের জন্য লড়াই করবে না, মালিক শ্রমিক দ্বন্দ্ব থাকবে না। ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও মাহবুবুর রহমান, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি জেনারেল KM বিল্লাল হোসাইন ও জ্যেষ্ঠ সহপ্রধান সভাপতি হাফেজ সিদ্দিকুর রহমান প্রমুখ সমাবেশে উপস্থিত ছিলেন। এবার জানিয়ে দেব কে হচ্ছেন জামায়াতের নতুন আমির। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ৩ বছর পরপর অনুষ্ঠিত হয় আমির নির্বাচন। এবারও নির্দিষ্ট সময়ে সে নির্বাচন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর চলবে ভোটগ্রহণ। দলের রুকনরা ভোটের মাধ্যমে নির্বাচন করবেন আমির। কে হচ্ছেন নতুন আমির? দলের ভিতর বাইরে এ নিয়ে চলছে নানান গুঞ্জন। এর মধ্যে আমির নির্বাচনে আলোচনায় উঠে এসেছে ৫ নেতার নাম। রুকনরা নতুন আমির নাকি বর্তমানের উপরেই আস্থা রাখবেন জানা যাবে দীর্ঘ ১ মাসের নির্বাচন প্রক্রিয়া শেষে। জামায়াতের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, এবারের আমির নির্বাচন প্যানেলে থাকছেন ডাক্তার শফিকুর রহমান, সিনিয়র নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলাম। জামায়াত সূত্র জানান, ১৫ অক্টোবর থেকে শুরু হবে দলের আমির নির্বাচনের ভোট গ্রহণ। তবে ভোট শুরুর আগে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা আমির নির্বাচনে ৩ জনের একটি সম্ভাব্য প্যানেল নির্ধারণ করবেন। ওই প্যানেল থেকে যে কেউ নির্বাচিত হতে পারেন, তবে রুকনরা চাইলে এর বাইরেও কাউকে ভোট দিতে পারেন। যদিও দলটির রীতি অনুযায়ী সাধারণত ওই প্যানেল থেকেই একজন নির্বাচিত হয়ে থাকেন। প্যানেলের নামগুলো ভোট শুরুর আগ পর্যন্ত গোপন রাখা হয়। ভোট শুরু হলে প্রতিটি জেলায় দলের নির্বাচন কমিশন থেকে মনোনীত প্রিসাইডিং কর্মকর্তারা গিয়ে ভোট সংগ্রহ করেন। এ ভোট প্রক্রিয়া ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। এরপর গণনাসহ আনুষাঙ্গিক কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করা হবে। তখনই জানা যাবে কে হচ্ছেন নতুন আমির। সূত্র আরও জানান, সারা দেশে জামায়াতের ১,৫,০০০-এর বেশি রুকন সদস্য রয়েছেন, যাদের গোপন ভোটে আমির নির্বাচিত হন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নভেম্বরেই নতুন আমির শপথ গ্রহণ করবেন। জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ১৫ নম্বর ধারায় আমিরে জামায়াত নির্বাচনের নিয়ম এবং ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে, আমিরে জামায়াত নির্বাচনের জন্য বিদায়ী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যগণ ৩ জনের একটি প্যানেল নির্বাচন করবেন। তবে আমির নির্বাচনে প্যানেল বহির্ভূত যে কোনো সদস্যকে রুকনকে ভোট দেওয়ার অধিকার ভোটারগণের থাকবে। নির্বাচিত হওয়ার পর আমিরে জামায়াত কেন্দ্রীয় মজলিসে শুরা, কেন্দ্রীয় কর্মপরিষদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণ করবেন। এ বিষয়ে
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এবারের নির্বাচনে 2026 থেকে 28 মেয়াদের জন্য নতুন আমির নির্বাচিত হবেন। জামায়াতের নির্বাচনে কোনো নির্দিষ্ট প্রার্থী থাকেন না। মজলিসে শুরা মনোনীত 3 সদস্যের প্যানেল ঘোষণা করা হবে। রুকনরা এ 3 জনকে ভোট দেবেন। তবে রুকনরা চাইলে এ 3 জনের বাইরেও কাউকে ভোট দিতে পারেন। যিনি সর্বাধিক ভোট পাবেন তিনি আমির নির্বাচিত হবেন। জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতার সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান মাঠ পর্যায়ে সক্রিয়তা, সিদ্ধান্ত গ্রহণে গতি ও মানবিক সহমর্মিতার কারণে দলে এবং সমর্থকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে গত বছরের 5ই আগস্টের পর দলীয় কার্যক্রমে তার ভূমিকা ইতিবাচকভাবে সবার নজর কেড়েছে। তিনি দলটির নেতৃত্বে আসার পর থেকে তার দূরদৃষ্টিতায় দলের অবস্থা ভালো হয়েছে। তার সংস্কারমুখী ও যুগোপযোগী চিন্তাভাবনা ও কাজের কারণে ছোট বড় সব শ্রেণীর মানুষের কাছেই তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তার নেতৃত্বের কারণে দলের জনপ্রিয়তাও বেড়েছে। সেক্ষেত্রে এবারও বৃহৎ স্বার্থে দলটির রুকনরা তাকেই নির্বাচিত করতে পারেন। তবে দলের অভ্যন্তরে বিকল্প ভাবনাও রয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘদিন কারাগারে থাকার পর সদ্য কারামুক্ত সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের প্রতিও রয়েছে অনেকের সহানুভূতি। জানা যায়, ডাক্তার শফিকুর রহমান 2019 সালের 12 নভেম্বর প্রথমবারের মতো আমির নির্বাচিত হন। 2020 সালের 5 ডিসেম্বর শপথ গ্রহণের মাধ্যমে শুরু হয় তার প্রথম মেয়াদ। পরে 2022 সালের 27 অক্টোবর দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হন তিনি। এবার নির্বাচিত হলে এটি হবে তার টানা তৃতীয় মেয়াদ। এদিকে মুক্ত হয়ে দেশে ফিরলেন শহীদুল আলম, জানালেন কৃতজ্ঞতা। মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে শনিবার 11 অক্টোবর ভোর 4:55 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। দেশে ফিরে তিনি দেশবাসী ও সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে তিনি ফিলিস্তিনকে মুক্ত না করা পর্যন্ত বিশ্ববাসীকে লড়াই চালিয়ে যাওয়ার জোর আহ্বান জানান। শহীদুল আলম বলেন, এখনও গাজা মুক্ত হয়নি, সেখানে এখনও আক্রমণ চলছে। আমাদের কাজ শেষ হয়নি। গাজাবাসীদের উপর যে নির্যাতন হয় তার তুলনায় আমাদের সঙ্গে যা হয়েছে তা কিছুই নয়। আলোকচিত্রী ড. শহীদুল আলম সহ কনসান্স জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যকে গত বুধবার ভোরে ইসরায়েলি দখলদার বাহিনী অপহরণ করে। এরপর প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের দপ্তর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ কর্তৃক শহীদুল আলমকে আটকের পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার এবং তার মুক্তি নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল। দেশে ফেরার আগে তিনি তেল আবিব থেকে তুরস্কে পৌঁছান। এদিকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস শহীদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইয়েব এরদোয়ানের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সব শেষ জানিয়ে দেব অন্ধকারে বিমানের মনিটর। মালয়েশিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে সবেমাত্র আকাশে উঠতে শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 777 মডেলের উড়োজাহাজ। পেছনের দিকে হঠাৎ করেই এক যাত্রী উচ্চস্বরে ডাকতে থাকেন কেবিন ক্রুদের। দ্রুতই সাড়া দেন একজন ক্রু। যাত্রী জানতে চান মনিটর চলে না কেন। কিছু সময় চেষ্টা করেও কেবিন ক্রু ওই যাত্রীর সামনের সিটের পেছনের অংশে সংযুক্ত মনিটরটি সচল করতে না পেরে দুঃখ প্রকাশ করেন। কিন্তু তাতে যাত্রীর গলার স্বর আরও চড়ে। রীতিমতো গালমন্দ শুরু করেন তিনি। বিমানের কুয়ালালামপুর ঢাকা রুটের একটি ফ্লাইটের ওই উড়োজাহাজে সম্প্রতি এমন ঘটনা ঘটে। যাত্রীদের বিনোদন ও ফ্লাইট সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য নতুন প্রজন্মের উড়োজাহাজগুলোর আসনের পেছনে সংযুক্ত থাকে অত্যাধুনিক মনিটর। ইনফ্লাইট এন্টারটেনমেন্ট সিস্টেমের অংশ হিসেবে এসব মনিটরে একজন যাত্রী নাটক, চলচ্চিত্র, টিভি শো এবং গান শোনা ও দেখা ছাড়াও বিভিন্ন ধরনের গেম সহ নানান কন্টেন্ট ব্যবহার করে থাকেন। এছাড়া ফ্লাইটের রিয়েল টাইম তথ্য হিসেবে সংশ্লিষ্ট ফ্লাইটের অবস্থান, গতি, উচ্চতা, গন্তব্য বা বাইরের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে অবগত হতে পারেন। মনিটরে থাকা মানচিত্রে ফ্লাইটের রুট পর্যন্ত দেখার ব্যবস্থা থাকে। পাশাপাশি মনিটরের বোতাম চেপে যাত্রীরা তাদের আসনে বসেই নির্দিষ্ট কিছু সেবা পেতে কেবিন ক্রুদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা 19টি উড়োজাহাজের মধ্যে নতুন প্রজন্মের 2টি বোয়িং 787-9, 4টি বোয়িং 787-8, 4টি বোয়িং 7700 ইয়ার, 4টি বোয়িং 7300 এবং 5টি -800 উড়োজাহাজ রয়েছে। এসব উড়োজাহাজের মধ্যে শুধু ড্যাশ মডেল ছাড়া অন্য সব মডেলেই এই মনিটর সিস্টেম রয়েছে। তবে বেশিরভাগ সময়ই তা অকেজো থাকে।
বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের 5ই আগস্টের পর জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় এই এয়ারলাইন্সটির সব উড়োজাহাজের মনিটর রীতিমতো নির্দেশনা দিয়ে বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কারণ পাতিত আওয়ামী লীগ সরকারের আমলে এসব মনিটরে ওই সরকারের প্রচারণামূলক নানা কার্যক্রম এবং দলীয় বিভিন্ন কন্টেন্ট যুক্ত ছিল। সরকার পতনের পর বিভিন্ন ফ্লাইটে এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একাধিক ফ্লাইটে উত্তেজিত যাত্রীরা কয়েকটি মনিটর ভেঙে ফেলেন এবং কেবিন ক্রুদের গালাগালের পাশাপাশি মারমুখী হয়ে ওঠেন। এমন প্রেক্ষাপটে এক পর্যায়ে মনিটরের কার্যক্রম বন্ধ করে দেয় বিমান কর্তৃপক্ষ। পরে বিগত সরকারের আমলে যুক্ত করা কন্টেন্টগুলো সরানো সম্ভব হলে শুধু ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজে মনিটর সচল হয়। তবে কন্টেন্ট সরানোর পর এসব মনিটর চালু করলে মাঝে মধ্যে হ্যাং বা আটকে যায়। অবশ্য 777 ও 737 মডেলের উড়োজাহাজে মনিটর অন্ধকারই রয়েছে। কিছু কিছু মনিটরে শুধু ককপিট থেকে আসা ঘোষণা প্রচার করা হয়ে থাকে, তাও মনিটরের কম্পনে তা স্পষ্ট বোঝা যায় না। মূলত এসব মনিটর পুরোপুরি সচল করতে কর্তৃপক্ষের খুব একটা আগ্রহ নেই। সম্প্রতি ওই দুটি মডেলের উড়োজাহাজে ভ্রমণ করেছেন এমন একাধিক যাত্রী কালবেলাকে বলেন, অনেক সিটে মনিটর পর্যন্ত নেই। কোনোটায় নড়বড়ে মনিটর থাকলেও রিমোট কন্ট্রোল ব্যবস্থা উধাও। আবার কোনোটায় ঝুলে রয়েছে রিমোট। এতে যাত্রীরা একটানা দীর্ঘযাত্রার ফ্লাইটে স্বাচ্ছন্দ্যে সময় পার করতে পারছেন না। বিনোদন থেকে যেমন বঞ্চিত হচ্ছেন, তেমনি ফ্লাইট সম্পর্কিত তথ্যও পাচ্ছেন না। বিষয়টি নিয়ে যাত্রীরা বারবার কেবিন ক্রুদের দৃষ্টি আকর্ষণ করলেও তারা সমাধান দিতে পারছেন না, যা নিয়ে সৃষ্টি হচ্ছে উত্তপ্ত পরিস্থিতি। বিমানের মনিটর কেন অন্ধকারে? বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, মনিটর অকেজো থাকা উড়োজাহাজগুলোর বেশিরভাগই দীর্ঘ বছর ধরে অপারেশনে রয়েছে। দীর্ঘ সময় ধরে ব্যবহারের কারণে অধিকাংশ মনিটরের সেন্সর অকেজো হয়ে পড়েছে। তাছাড়া ঠিকঠাক মেরামত না করা এবং যাত্রীদের অসচেতনতার কারণেও অচল অনেক মনিটর। অপারেটিং অর্থাৎ পরিচালন দক্ষতার অভাবে অনেক মনিটরের টাচস্ক্রিনে প্যাসেঞ্জার ইউনিট বা টিপিসিইউ অকেজো হয়ে গেছে। মূলত এগুলি মনিটরের রিমোট কন্ট্রোল হিসেবে পরিচিত। যাত্রীরা অনেকে এই সব রিমোট কন্ট্রোল টেনে খুলে ফেলেন। অবশ্য ইঞ্জিনিয়ারিং বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা কালবেলাকে বলেন, 777 মডেলের 4টি উড়োজাহাজের একটি টানা 8 বছর অপারেশনে থাকার জন্য সেটি দীর্ঘমেয়াদী পরীক্ষার জন্য ইতালিতে রয়েছে। আর অন্য 3টির 5% মনিটর সিস্টেমও ঠিক নেই। 37 মডেলের একটির মনিটর সিস্টেম প্রায় পুরো অকেজো। সেটি থেকে যন্ত্রাংশ খুলে অন্য একটিতে জোড়াতালি দিয়ে চালানোর চেষ্টা চলছে। অবশ্য বিমানের অন্য একটি সূত্র বলছে, মূলত ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীদের গাফিলতি এবং দায়িত্বের অবহেলার কারণেই দিনে দিনে মনিটরগুলো নষ্ট হয়ে গেছে। তারা সঠিক সময় মেরামত না করার কারণে দীর্ঘমেয়াদী অনেকগুলো মনিটর সিস্টেম অচল হয়ে গেছে।